আপনাদের ভাইয়া বাসায় থাকলে অনেক ভোরবেলা ঘুম থেকে ওঠে। আমার দেখা যায় একটু দেরি হয়ে যায়। আর আমি কি করি, যখন দেরি হয়ে যায় ঘুম থেকে উঠেই চোখ মুছতে মুছতে কোনো রকমে ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরে চলে যাই কি রান্না করব। কারণ ভোরবেলা ঘুম থেকে উঠলে কিন্তু ক্ষুধা লেগে যায় একটু আগে আগে। আমারও একটু চিন্তায় পড়ে যেতে হয় যে কি রান্না করব। বেশিরভাগ দেখা যায় যে খিচুড়ি, ডিম ভাজা অথবা ভর্তা ভাত এই টাইপেরই কিছু করা হয়। তো আমি তো রান্নাঘরে চলে গিয়েছি, আর আপনাদের ভাইয়া দেখলাম যে হাতে একটা ব্যাগ নিয়ে বের হয়েছে বাজারের উদ্দেশ্যে। সকালে বেশ বৃষ্টি ছিল, তারপরেও একটু কমার সঙ্গে সঙ্গেই চলে গিয়েছে বাজারে বাজার করার জন্য। ছুটির দিন তো দেখা যায় যে বাজার করে সারা সপ্তাহের আমাকে গুছিয়ে নিতে হয়, যেমনটা হয় আসলে চাকরিজীবীদের বাসায়। আপনাদের ভাইয়া সকাল সকাল এদিকে রাজাহাঁস নিয়ে আসছে। অনেক দিন পরে বাসায় রাজাহাঁস নিয়ে এসেছে। তো রাজাহাঁসটা আনার সঙ্গে সঙ্গে বাবু খুব ভয় পাচ্ছিল এত ডাকাডাকি শুনে। এর জন্য খুব বেশি সময় আর ওকে ঘরে রাখা হয়নি, তাড়াতাড়ি এটা পরিষ্কারের কাজে লেগে পড়া হয়েছে। অনেক বড় থাকার কারণে বেশ কষ্ট হচ্ছিল, মানে গরম পানি করে তারপরে পরিষ্কার করা হচ্ছে। রাজাহাঁস পরিষ্কার করতে গেলে একটু ঝামেলাই হয়, কারণ এর গায়ে এত বেশি লোম থাকে যে পানিতে ভিজতেই চায় না। আর বাসাবাড়ির মধ্যে কিন্তু রাজাহাঁস পরিষ্কার করা একটু কষ্টই। এখন হয়তো বলতে পারেন যে আপু বাইরে থেকে পরিষ্কার করলেই তো হয়ে যায়। হ্যাঁ, সেটা হয়তো হয়ে যেত, কিন্তু এর মধ্যে আমাদের সঙ্গে এমন কয়েকটা ঘটনা ঘটেছে যার জন্য বাহির থেকে আসলে হাঁস মুরগিগুলো পরিষ্কার করে আনতেই ভয় লাগে কেমন একটা। ভিডিও শুরু থেকে যারা দেখেছেন আমাকে, সবসময় কিন্তু বাসায় এনেই হাঁস মুরগি পরিষ্কার করা হয়, কাটা হয়। কিন্তু বাবু হওয়ার পরে বেশ কয়েকবারই বাইরে থেকে আপনাদের ভাইয়া হাঁস মুরগি এগুলো কেটে পরিষ্কার করে নিয়ে এসেছে। তো বেশ কয়েকবার তো ভালোই হয়েছে, কিন্তু পরবর্তীতে একবার মুরগি নিয়ে এসেছে, দেশি মুরগি এনেছে, বেশ ভালো কথা। তখন তো বুঝতে পারিনি, কিন্তু যখন পিস পিস করা হয়েছে কেমন যে ছিল ভিতরে, কালো একদমই অন্যরকম, যার জন্য খুব সন্দেহ হয়েছিল মনে, হয়তো মুরগি জ্যান্ত ছিল কিনা এরকম একটা সন্দেহ ছিল। সেই মুরগি তো খাওয়াই যায়নি, ধরে ফেলে দিতে হয়েছে। কেন যেন আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি ভিডিওটি। আপনারা প্রায় সময় বলে থাকেন যে এত কষ্ট করে কেন আমি পরিষ্কার করি। আসলে দেখে শুনে একটু কষ্ট করে খেলেও কিন্তু চোখের শান্তি, যে না যাক আমি পরিষ্কার করে অন্তত পক্ষে ভালো একটা জিনিস খেতে পেরেছি এটা ভেবে। তো আজকে এই যে রাজাহাঁসটা অনেক বেশি কষ্ট হয়েছে পরিষ্কার করতে। তো প্রথমে তো রাজাহাঁসই রান্না করতে চেয়েছিলাম দুপুরবেলা, যে টাটকা টাটকা এটাই রান্না করব। হয়তো আপনাদের ভিডিওটি দেখেও মনে হচ্ছিল এরকমই কিছু হবে, হাঁসি রান্না করব, কিন্তু না। হাঁসের মাংসের পাশাপাশি আবার আপনাদের ভাইয়া খাসির মাংস নিয়ে এসেছে 2 কেজি। তো সেখান থেকে অর্ধেক পরিমাণ আমি রান্নার জন্য রেখেছি, আর অর্ধেক পরিমাণটা ফ্রিজে রেখে দিয়েছি। আর হাঁসে এত বেশি ছোট ছোট যে গেড়াগুলো থাকে, আমাদের ভাষায় বলা হয় ছোট লোমগুলোকে, যেটা মাংসর মধ্যে বেশি ডিপ থাকে ওইটাকে বলা হয় গেড়া। তো ওইটা অনেক বেশি ছিল, আর ছোট লোমগুলো আমি গ্যাসের চুলায় এভাবে পুড়িয়ে নিচ্ছি। গ্রামে এই কাজটা করতে অনেক বেশি সহজ হয় মাটির চুলায়, অথবা দেখা যায় যে পাটখড়িতে আগুন দিয়েও খুব সুন্দরভাবে কাজটা করা যায়। তো বাসায় আর কি করব, আমি এভাবে পুড়িয়ে নিয়েছি। আর ছোট ছোট যে লোমগুলো ছিল, আমি এদিকে আবার দুপুরে রান্না করতেছি, ওই কাজটা আপনাদের ভাইয়াকে করতে দিয়েছি। আর কেন যেন আজকে মোবাইলে অনেক বেশি ডিস্টার্ব দিতেছিল, কাজ হচ্ছিল না, মানে ভিডিও করতে গিয়ে বারবার সমস্যায় পড়তে হয়েছে। ভিডিও হচ্ছিল না, আবার কিছু ভিডিও যেগুলো সেভ হয়নি। খাসির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি খাবে। আজকের আলুগুলো আমি এভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে কেটে নিয়েছি, সবসময় গোল গোল করে কেটে নেওয়া হয়, তো আশা করি এভাবেও ভালো লাগবে। তো এই যে এখানে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি, কিছু দিয়েছি কাচ্চি বিরিয়ানির যে মশলা থাকে, আর একসঙ্গে এই যে পেঁপের খোসা, আদা, রসুন, জিরে সব একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। এই কাচ্চি বিরিয়ানিতে কিন্তু খাসির মাংস দিয়ে তো রান্না করছি, বা গরুর মাংস দিয়ে রান্না করলেও এখানে পেঁপে বাটাটা খুবই জরুরি। পেঁপে বাটা দিলে মাংস খুব সুন্দরভাবে সফট হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। আমরা যারা প্রথম প্রথম রান্না করতে যেয়ে ভয় পেয়ে যাই, ভয়ের কোনো কারণ নেই। শুধুমাত্র যদি আপনি একটু পেঁপে বাটা দিয়ে থাকেন তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি মাংসগুলো সফট হয়ে যাবে। আর আরেকটা কথা, আপনারা অনেক সময় আমাকে প্রশ্ন করে থাকেন যখন এই রান্নাটা করতে দেখেন যে আপু মাংসগুলো পুড়ে যায় না এভাবে একবারে বসিয়ে দিলে। আসলে আমি তো তাওয়ার উপরে বসিয়ে দেই, আর যখন লেগে যাবে বা পোড়া শুরু করলে, আমরা যখন কোনো কিছু রান্না করি তলের দিকে লেগে গেলে বা পানি শুকিয়ে গেলে কিন্তু একটু শব্দ হয়, চরচর বা পুরপুর অন্যরকম একটা। তো ওরকম শব্দ যখনই হবে তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে। ঠিক এভাবেই আমি রান্না করি। তা আগে পরে বেশ কয়েকবার রান্না করেছি, তাই আজকে আর সম্পূর্ণ ভিডিওটি আমি বলে দিলাম না, কিন্তু দেখিয়ে দিয়েছি। একবারে কিন্তু আমি মাংস ম্যারিনেট করে তারপরে হচ্ছে এই যে পোলাওয়ের চালগুলো হাফ সিদ্ধ করে তারপরে কিন্তু এই যে মাংসর উপর দিয়ে দিয়েছি ঘি, একটু গুঁড়া দুধ, তারপরে কিছু বেরেস্তা। আর আলুগুলো মাংসর উপরে দিব এটা মনে ছিল না, আজকে
একসাথে কয়েকটা কাজ করতে হয়েছে, অনেক বড় বড় মানে প্রেশার নিতে হয়েছে, একটু বেশি চাপ নিয়ে আজকের কাজগুলো করতে হয়েছে। তাই দেখতেই তো পারতেছেন যে একটু ভুল টুলো হয়ে যাচ্ছে বারবার। তো যাই হোক, কোনো রকমে সম্পূর্ণ কাজটা সুন্দরভাবে করতে পেরেছি, এর জন্য আলহামদুলিল্লাহ। এত কষ্ট করে সবার জন্য দুপুরের মেন খাবারটাই যদি ঠিকঠাক মতো না করতে পারি তাহলে কিন্তু একটু টেনশন থাকে। আর এই রান্নাটা তো একদমই টেনশন নিয়ে করা যাবে না, একদম নিখুঁত সুন্দরভাবে করতে হলে খুব মনোযোগ দিয়ে করতে হবে, এদিক ওদিক হলেই গেল। তো আমি তো একদম সিলগালা করে দিলাম। এবার একটা তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি, আর প্রথমে কিছু সময় হাই হিটে রেখে পরবর্তীতে কিন্তু চুলা রাসটা কমিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আগেও আমি এই রান্নাটা করেছি, অনেক সুন্দর পারফেক্ট হয়েছে। পোলাওয়ের চাল হোক আর বাসমতি চালই হোক, আপনাকে 40 থেকে 50%-এর উপরে সিদ্ধ করা যাবে না, তাহলেই সুন্দর হবে। আমি আসলে ওই যে বললাম না যে কেন যেন মোবাইলে ভালো করে ভিডিও হচ্ছে না, তাই যখন খুলেছি সেখানকার ভিডিওটি আর খুঁজে পাচ্ছিলাম না। এই যে আলহামদুলিল্লাহ সবাই খেতে বসে গিয়েছি, আর ছোট্ট সোনা পাখিটা দেখুন কি সুন্দর বসে